বিএনপি একটা বড় দল, তাদের আসলে অনেক ক্যান্ডিডেট এবং অনেক দিন পরে তারা সবশেষ 2018-তে সেটাতে আসলে সে অর্থে শেষ পর্যন্ত গিয়ে তারা উইথড্র করে। সো 2009 সালের পর থেকে তারা সে অর্থে তেমন কোনো নির্বাচনে দলীয়ভাবে নির্বাচন করতে পারেনি। জি। সো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে বড় দল হিসেবে, যেটা আমরা বিগত আওয়ামী লীগের দেখেছি, গ্রুপিং তৈরি হয়। পরে আওয়ামী লীগ কিন্তু ওপেন করে দিয়েছিল যে হ্যাঁ করতে অনেক জায়গায়। সো ফলে এই গ্রুপিংটা জাতীয় সরকারে তাদের জন্য খারাপ হবে, কারণ স্থানীয় পর্যায়ে গ্রুপিং হয়ে গেলে, কারণ আপনি অনেকগুলো উপজেলা, অনেকগুলো ইউনিয়ন মিলেই তো একটা আসন হয়। তো একটা যিনি এমপি ক্যান্ডিডেট হবেন, দেখা যাবে তার আগে ওখানে 2টো গ্রুপ, 3টে গ্রুপ, 4টা গ্রুপ, একাধিক গ্রুপ হয়ে গেছে। ফলে এমপি ইলেকশনে গিয়ে উনি আর সাপোর্ট পাচ্ছেন না লোকাল সাপোর্ট না পেলে কিন্তু নির্বাচনে এমপি করেন, ওনার জনপ্রিয়তা বা ওনার কি বলে যে বিশ্বাসযোগ্যতা, মানুষের গ্রহণযোগ্যতা সব কিছু মিলে, কিন্তু স্থানীয় কর্মীরা যদি, যে কোনো দলের কর্মীরা যদি জান প্রাণ দিয়ে না খাটে, বাংলাদেশের সে অর্থে নির্বাচনটা যেমন উৎসবমুখর হয় না, তেমনি দলেরও ভরাডুবি হয়। তার একটা আসন করেই কিন্তু 300টা আসন হয়। ফলে পুরো 300টা আসনে যদি মোটা দাগে যদি 200 আসনে যদি বিএনপির জন্য এই ধরনের অবস্থা হয়, তাহলে সেটা জাতীয় নির্বাচনে বিএনপির এক্সপেক্টেড রেজাল্টে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে যারা নতুন অথবা যারা এই ধরনের কোন দলের, যে দলগুলোতে কোন দল নেই বা দলীয় শাসন অনেকটা গোছানো, তারা সেই দলগুলোর জন্য অনেক বেশি লাভজনক হবে। দ্বিতীয় দর্শক পটুয়াখালী থেকে জানতে চাচ্ছেন যে সংঘাতের দিকে এগোচ্ছে স্থানীয় বাংলাদেশের যদি এরশাদের আমল থেকে আমরা ধরি, আমি একটা আসন আপনাকে বলি, এরশাদের চট্টগ্রামের বোয়ালখালীতে একটা উপজেলা নির্বাচন ছিল। সেই উপজেলা নির্বাচন সংঘাতের জন্য 10 বছর ধরে হয়েছে, হয় নির্বাচন ন্যায় উদ্যোগ, ওখানে এমন হয়েছে যে শান্তি বাহিনী থেকে লোকজন এনে দুপক্ষ মারামারি করতো, এমন রেকর্ড আছে। এরকম অনেক জেলায় আছে, অনেক উপজেলায় আছে। তো ফলে বাংলাদেশে এমন কোনো স্থানীয় সরকার, মানে উৎসবমুখর কম্পিটিটিভ এমন কোনো নির্বাচন পাওয়া যাবে না যেখানে সংঘাত হয় না। কারণ লোকাল পর্যায়ে তো, আর আপা যেটা বললো শুরুতে, যে এখানে কিন্তু আপনার অনেকগুলো ক্লাস্টার আছে, উপজেলা, ইউনিয়ন পরিষদ মেম্বার অনেক। সো ফলে এক একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির দ্বন্দ্ব, এখানে দলের কথা ভুলে যায়, তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চায়। ফলে এই সংঘাতটা মোটামুটি অবশ্যম্ভাবী হয়ে যায়। তো জাতীয় নির্বাচন যেহেতু আমাদের কাছে হাইলি এক্সপেক্টেড, আমরা 3বারের নির্বাচনে আমরা ঠিকভাবে ভোট দিতে পারিনি, এবং সে অর্থে নির্বাচনগুলো প্রশ্নবোধক, ফলে এবং কম্পিটিটিভ কখনোই ছিল না, ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না। ফলে সেই হাইলি এক্সপেক্টেড জাতীয় নির্বাচনের আগে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে আদৌ আমরা আসলে ঠেলে দিব কিনা এবং ঠেলে দেওয়ার জন্য উপযুক্ত কিনা, কারণটা হচ্ছে আমরা যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেখানে গতকাল রাতে মিরপুরে 5টা দোকান এবং বাড়িতে ডাকাতি হয়েছে। তাহলে যেই সেটআপ দিয়ে আমি বাড়িঘর নিরাপত্তা দিতে পারছি না, সেই সেটআপ দিয়ে আমি আসলে ভোট কেন্দ্রকে নিরাপত্তা দিব। একেবারে এই রিলেটেড প্রশ্নটাই জেসমিন আপনার কাছে যদি একটু জিজ্ঞেস করি, যে আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বিগত সময় নির্বাচন ব্যবস্থা সবথেকে ভয়াবহভাবে ভেঙে পড়েছে, এবং এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে সেই নির্বাচন ব্যবস্থাটা আসলে সুষ্ঠু করা, বিশেষ করে সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ এটি। সেখান থেকে যদি জানতে চাই যে সংস্কারের কথা আমরা বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা এরকম ছিল যে ন্যূনতম সংস্কার করে যাবে নাকি পুরো সংস্কার করে যাবে। নির্বাচনের ক্ষেত্রে যদি ন্যূনতম সংস্কারের কথা জিজ্ঞেস করতে চাই, তাহলে সেটি আসলে কি হওয়া উচিত যে এই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনে যাওয়া যাবে? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। একটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে কতটা সংস্কার করব। আমরা যদি নির্বাচনের সংস্কারটুকু যদি আমরা মেনে নিই, যে না আমরা নির্বাচন ব্যবস্থার যে সমস্ত সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, কিছু আছে দীর্ঘমেয়াদী, যেমন আমাদের আপার হাউস লোয়ার হাউসের ব্যাপারটা আছে, নারী আসনের 100 নারী আসন করা, এগুলো হলো হয়তো সময়ের ব্যাপার, কারণ নেক্সট পার্লামেন্ট বসে যদি এগুলো পাস করলে, কিন্তু তাৎক্ষণিকভাবে যেগুলো করা যায় সেই সমস্ত সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে গেলে আমরা যদি এই ডিসেম্বরে নির্বাচন করি সেটা সম্ভব, সেটা কোনো অসুবিধা হবে না। আমরা যে সমস্ত নির্বাচনে আইনের মধ্যে জিনিসগুলো সংস্কার করা, পলিটিক্যাল পার্টির কিছু সংশোধন করবে, তারা পলিটিক্যাল পার্টির মধ্যে সংশোধনগুলো অবশ্যই করতে হবে। নাহলে কিন্তু রাজনীতি দলগুলো যদি নিজেদের সংশোধন না আনে, নিজেদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা যদি শুরু না করে, তাহলে কিন্তু আমরা যা ছিলাম তাই থেকে যাব। ইলেকশন ব্যবস্থাপনার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ আছে
যেগুলো করলে যেমন অর্থ আমরা দেখি যে বলে যে এখানে 1000 কোটি টাকা পর্যন্ত খরচ হয়, মনোনয়ন বাণিজ্য করা হয়। এই জায়গাগুলোতে আসলে যে সমস্ত সুপারিশগুলো করা হয়েছে তা যদি বাস্তবায়ন করা যায় অনেকটা কমিয়ে আনা যাবে। যে আর্থিক দিকটা যদি আমরা পরিষ্কার করতে পারি, মাসেল পাওয়ারটাকে একটু কমিয়ে আনতে পারি, মানে নির্বাচনের সংঘাতগুলো যদি কমানো যায়। আমি শুরুতেই বলছেন যে রাজনৈতিক দলের ভূমিকা কিন্তু এখানে খুব বিশাল, যে একটা নির্বাচন পরিচ্ছন্ন করার জন্য তারা কেমন প্রার্থী দিচ্ছে, তার প্রার্থী যেমন হবে নির্বাচনটা কিন্তু তেমন হবে। সেই সাথে পুলিশ আছে, প্রশাসন আছে, ইলেকশন কমিশন আছে, যে সরকার থাকবে সেই সরকার, সব কিছু মিলাই তো নির্বাচন। আসলে নির্বাচন কমিশনকে যদিও বলা হয় যে এই 3টা নির্বাচন খারাপ হওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করা হয়, কিন্তু এককভাবে তো নির্বাচন কমিশন দায়ী না, সবার সম্মিলিত দায়। মানে এটা রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো করা হয়েছে, যে সমস্ত নির্বাচনের অনিয়ম, দুর্নীতি, সমস্ত পুরো রাষ্ট্রীয় পর্যায়েগুলো সবাই ইনভলভ হয়ে করেছে আসলে মূলত। তো এই জায়গাগুলো তো আসলে বন্ধ হওয়া দরকার। এগুলো বন্ধ হওয়ার জন্য আমার মনে মিনিমাম বেশ কিছু সুপারিশ আছে তাৎক্ষণিক করা, সেই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য খুব বড় ধরনের যে অর্থের সংশ্লেষ লাগবে তাও না, খুব টাকা পয়সারও লাগবে তা না। যেমন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা যে সমস্ত সুপারিশগুলো করেছি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে অনেক দিন আমাদের দেশে প্রবাসীরা ভোট দেওয়ার মতন ব্যবস্থাই নাই, সেই ব্যবস্থাটা করা। তারা নির্বাচন করতে পারবে কি পারবে না সেই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নির্বাচন করার জন্য যদি তারা বাংলাদেশের নাগরিক হয়, মানে দ্বৈত নাগরিক হলে করতে পারবে, ভোটার হতে পারলে নির্বাচনও করতে পারবে। এর বিষয়ে কি ভোটার হওয়া এক জিনিস, ভোটার হতে হলে দ্বৈত নাগরিকের বাধা নাই, কিন্তু নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন করতে হলে অবশ্যই অন্য কোনো দেশে তার আনুগত্য থাকতে পারবে না, বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিক হতে পারবে না। সে জায়গাগুলো করা, এবং আমরা যে হলফনামাটা ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে, এই হলফনামাটা যদি একটা প্রার্থী সঠিক তথ্যগুলো দিয়ে থাকে এবং রিটার্নিং অফিসার যদি সঠিকভাবে বাছাই করতে পারে, এবং এটা এমন হয়েছে যে যদি হলফনামাকে মিথ্যা তথ্য, অসত্য তথ্য দিয়ে থাকে, তাহলে বাছাই পর্যায়ে তার প্রার্থিতা বা মনোনয়ন বাতিল হতে পারে। পরবর্তীতে যদি এটা উদ্ঘাটিত হয় যে না, তিনি আসলে এটা তথ্য গোপন করেছে, তাহলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। ইভেন ইলেকশন হয়ে যাওয়ার পরও যদি এটা উদ্ঘাটিত হয় যে সে আসলে তার বিদেশে সম্পত্তি আছে, উনি গোপন করে গেছিল, পরে এটা ধরা পড়েছে, তাহলে উনি নির্বাচনও বাতিল হতে পারে। এরকম সব করতে হবে। জি।